ব্যক্তিগতভাবেই প্রাক্তন আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী বা প্রাক্তন মেয়র হিসাবে এই পৌরসভা সংক্রান্ত কর্পোরেশন পৌরসভা ইত্যাদি সংক্রান্ত একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়তে আমি প্রেস মিটটা করছি। তার আগে আপনাদের সকলের শুভেচ্ছা। আমি মোটামুটি সুস্থ হয়ে এসেছি, সুস্থ আছি এখনো। আর আপনারাও খবরাখবর নিয়েছেন সবাই, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দুটো পার্টে আমি কথাটা বলছি। একটা পার্ট হচ্ছে, আমি এটা প্রথমেই আমি বলবো আপনাদের কাছে যে গত 23শে জুলাই রাজ্যের মুখ্য সচিব রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকে তিনি একটা নোটিফিকেশন বের করেছেন। সেই নোটিফিকেশনটার মূল কথা হচ্ছে, আপনারা সবাই জানেন ৭৪তম সংবিধান সংশোধনের কথা আপনারা সবাই জানেন। এই যে ৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধন, হ্যালো আসবি না? ও তাহলে কি করবো? তাহলে ওয়েট করবো? না 10 মিনিট কর, 10 মিনিট করতে লাগবে। আমি তো 10 মিনিট করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তেই বলি, আসছে 10 মিনিট। তা ৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধন হচ্ছে আমাদের দেশের একটা যুগান্তকারী সংবিধান সংশোধন। এত গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন, প্রায় 125 বার সংবিধান সংশোধন হয়েছে। তার মধ্যে এই দুটো 1992 সালে সংশোধন হয়েছিল। 1993 সালের 1 জুন এটা দুটো কার্যকরী হয়। এটা আপনারা জানেন, এটা কার্যকরী হওয়ার পর পৌরসভাগুলো এবং পঞ্চায়েতগুলোকে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট অফ দ্য রুরাল এরিয়াস, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা গ্রাম এলাকায়। আরেকটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট অফ আরবান এরিয়া, শহর এলাকায় স্বায়ত্তশাসন সংস্থা। এটা হচ্ছে, একটা হচ্ছে পঞ্চায়েত, আরেকটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। এই দুটোকে বলা হয় কনস্টিটিউশনাল। এটা মনে রাখবেন, আমি আবার বলছি, আমার কথা না, এটা আমি কনস্টিটিউশনটা নিয়ে এসেছি এখান থেকে। এই সংবিধানে এটা বলা হয় এই দুটো সংস্থাই হচ্ছে থার্ড টায়ার অফ গভর্নমেন্ট। আমরা এতদিন পর্যন্ত জানতাম একটা কেন্দ্রের ফেডারেল স্ট্রাকচার, আমরা বুঝতাম একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার। 92 সালের পর থেকে একটা কেন্দ্রের সরকার, একটা রাজ্যের সরকার, একটা শহর বা গ্রামের সরকার। তাহলে 3 টায়ার অফ গভর্নমেন্ট, 3টা স্তরের সরকার। এই পঞ্চায়েত এবং পৌরসভা দুটোই হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃত একটা বডি। আবার বলছি, সাংবিধানিকভাবে স্বীকৃত বডি, একেবারে কনস্টিটিউশনাল বডি। তার পাওয়ারটা কি থাকবে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পঞ্চায়েতটা আমি আর আজকে বলছি না, আমি পৌরসভাটা বলছি। এখানে পঞ্চায়েতটা পরে বলবো। পৌরসভা আর্টিকেল 243W কনস্টিটিউশন, আর্টিকেল 243W, সেখানে কি বলা আছে? পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস এক্সেট্রা, মানে মিউনিসিপ্যালিটিস নোটিফাইড এরিয়া অথরিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার ক্ষমতাটা কি থাকবে, অথরিটিটা কি থাকবে, দায়িত্বটা কি থাকবে।
এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা লেখা আছে সংবিধানের নতুন যে দুটো শিডিউল তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে 11 শিডিউল মানে একাদশ তফসিলি, যেটা পঞ্চায়েতের জন্য, গ্রামের জন্য। আরেকটা হচ্ছে 12 শিডিউল, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে শহর এলাকার জন্য। তাহলে এটা কি বলেছে? 12 শিডিউলে বলা হয়েছে 18টা দপ্তর, 18টা দপ্তর থাকবে হচ্ছে পৌরসভার হাতে। রাজ্য সরকারকে লেজিসলেটিভ বিধানসভায় এই 18টা দপ্তর ট্রান্সফার করতে হবে মিউনিসিপ্যালিটিগুলির হাতে। মিউনিসিপ্যালিটি মানে ইনক্লুডিং মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই 18টা দপ্তরের মধ্যে আমি কেন আজকে এখানে এই প্রেস কনফারেন্সটা করছি, যে সময় এই সংশোধনটা করা হয়েছিল তখন তার আগে পশ্চিমবঙ্গে একটা মিউনিসিপ্যাল আইন ছিল, সেটাকে বলে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1932, 1932 সালে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট। পরবর্তীকালে যখন সংবিধান সংশোধন হয় তখন ম্যান্ডেটারি হলো প্রত্যেকটা রাজ্যের সংবিধান সংশোধনীকে সামনে রেখে নতুন করে পৌর আইন তৈরি করতে হবে। সেই আইনটা তৈরি করার সময় আমি মন্ত্রী ছিলাম, আমি এই আইনটা তৈরি করিয়েছিলাম একেবারে আদ্যপ্রান্ত। আমি এটা নিয়ে কাজ করেছি, আমি এটা সেই সময় আমি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম এবং আমার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই আইনটা তৈরি করার। সেই সময়তে 17টা 18টার মধ্যে 17টা ডিপার্টমেন্টই কোনো না কোনো ভাবে মিউনিসিপ্যালিটিগুলির হাতে হস্তান্তর করা হয়েছিল। কোনো জায়গায় ডুয়াল আছে, যেখানে রাজ্য সরকার করে আবার পৌরসভাও করে, আবার কোনো জায়গায় এককভাবে পৌরসভাও করে। তার মধ্যে 16 নম্বর কি লেখা আছে? 18টার মধ্যে একটা আমি বলে রাখছি, 18টার মধ্যে ফায়ার সার্ভিস ছিল, কিন্তু ফায়ার সার্ভিসটা ট্রান্সফার হয়নি। ফায়ার সার্ভিসটা ট্রান্সফার হয়নি বিভিন্ন কারণে। তাহলে 17টা থাকলো। এই 17টার মধ্যে অনেক ক্যাটাগরি আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। 16 নম্বরে কি বলেছে? ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইনক্লুডিং রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, বিভিন্ন ধরনের পরিসংখ্যান রাখা এবং তার সঙ্গে বার্থ অ্যান্ড জন্ম মৃত্যুর যে শংসাপত্র, এইটা সম্পূর্ণভাবে থাকবে পৌরসভায়। আরেকটাও কি বলেছে এর সঙ্গে রিলেটেড, সেটা কোথায় আছে? 14 নম্বরে। 14 নম্বরে কি বলেছে? বেরিয়াল গ্রাউন্ডস, ক্রিমেশন গ্রাউন্ডস অ্যান্ড ইলেকট্রিক ক্রিমেশন, এটা পুরোপুরি থাকবে হচ্ছে পৌরসভার এখতিয়ারে। আমি আবার বলছি, এই হচ্ছে 11 শিডিউল, 12 শিডিউল এবং তার মধ্যে এই হচ্ছে কনস্টিটিউশন, আমার কথা না, এটা হচ্ছে তার। এই যে কয়েকদিন আগে 24 সালে সিএজি একটা রিপোর্ট করেছিল, আর 20 সালে একটা 15 ফিনান্স কমিশন, পরবর্তীকালে 16 ফিনান্স কমিশন, লোকাল বডি গ্র্যান্টস বলে একটা কথা আছে। আরেকটা হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যাটাস অফ ডিভলিউশন অফ ফাংশনস। তাতে কি বলেছে? কেন্দ্রের সরকার, আমাদের না, এখানে লেখা আছে ইমপ্লিমেন্টেশন অফ 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কতটা হয়েছে, কতটা হয়। তাতে অ্যাকচুয়াল স্ট্যাটাস অফ ডিভলিউশন অফ ফাংশন, এই যে ডিভলিউশন, এগুলোকে হস্তান্তরিত করার বিষয়ে কতটা কি অগ্রগতি হয়েছে, তাতে 4.1-এ কি বলেছে?
The 74th Constitution Amendment Act sought to empower ULBs to perform functions and implement schemes in relation to 18 subjects specified in the 12th schedule. 12th schedule যা বলা আছে, each state was expected to enact a legislation to implement the amendment. কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা যাতে প্রত্যেকে কার্যকরী করে, এটা বলা হচ্ছে। The state government through amendments of KMC, যখন আমি ছিলাম তখন কলকাতা কর্পোরেশনের আইন তৈরি করা হয়েছে, ট্রান্সফার 17 কলকাতা মেট্রোপলিটন এবং KMC 17 out of 18 functions to ULBs. The only function not covered was fire service. আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কথা কিন্তু আমি পড়ে দিচ্ছি, আমাদের কথা না। প্ল্যানিং যেটা ফিনান্স কমিশনের একটা অবজারভেশন, সেন্ট্রাল ফিনান্স কমিশন, আউট অফ হুইচ 70% 12 ওয়ার অ্যাপ্লিকেটেড। এই যে কথাটা, তবে আরো অনেক কথা লেখা আছে। এরপরে এই যে ফাংশনস ওয়্যার ULB হ্যাজ ফুল জুরিসডিকশন, আমি তার মধ্যে 16 নম্বরটা পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইনক্লুডিং বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, সেখানে কি বলেছে? কোঅর্ডিনেটিং উইথ হসপিটালস, ক্রিমেটোরিয়াম এক্সেট্রা ফর অবটেইনিং ইনফরমেশন, কার জন্ম হয়েছে আর কার মৃত্যু হয়েছে, এই দুটো তথ্য পৌরসভা সংগ্রহ করবে। কার কাছ থেকে? জন্মটা করবে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে, কই নার্সিংহোমে কে হাসপাতালে জন্ম হয়েছে সেগুলোর ইনফরমেশন। আর যারা মৃত্যু হয়েছে তার সার্টিফিকেট আসবে হচ্ছে ক্রিমেশন গ্রাউন্ড। কে করবে? মিউনিসিপাল। এবারে কি বলেছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইজ মন্তব্য শুনুন। Both ULBs and Department of Health and Family Welfare maintain database of birth and death. Database of জন্ম এবং মৃত্যুর যার ডেটাবেস, এটাকে রক্ষা করতে হবে। তারপরে কি বলেছে? ULBs register and issue ULBs register and issue, রেজিস্টার করবে and issue certificate of the birth and death। আমি তার উপর পড়ে শোনালাম কথাটা। এইটা হচ্ছে সাংবিধানিক ভাবে একটা চিফ সেক্রেটারি, তিনি এই যে কালকে পরশুদিন যে নোটিফিকেশনটা করেছেন, এটা করতে পারেন। এই নোটিফিকেশনে পরিষ্কার বলেছে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের হাতে 2005 সালে এই পাওয়ারটা দেওয়া হয়েছিল, যেহেতু মিউনিসিপ্যালিটিতে সেরকম কোনো অফিসার ছিল না, পাওয়ারটা ছিল চেয়ারম্যানের হাতে। এই পাওয়ারটা টোটালি সেকেন্ড হচ্ছে কর্পোরেশনগুলো তো ঠিক একই আইন ছিল, পাওয়ারটা ছিল কার কাছে? এটা কমিশনার। পাওয়ারটা কমিশনারটা অ্যাপয়েন্ট করে একজনকে রেজিস্ট্রার অফ বার্থের, তারাই অ্যাপয়েন্ট করে। সাবজেক্টটা কাদের? পুরোপুরি মিউনিসিপ্যালিটি। এই সাবজেক্ট পৌরসভার হাত থেকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না করে 1969 একটা রুলসকে, আইনকে উদ্ধৃতি করে তারা কেড়ে নিয়েছে। আমি বলছি কেড়ে নিয়েছে। যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমার কাছে সমস্ত ফিনান্স কমিশনের রিপোর্ট আছে, আমি আরো মোটা আসলে আমি আনি নাই। এই হচ্ছে ফিনান্স কমিশনের, বিভিন্ন ফিনান্স কমিশনের, তার মধ্যে 16 ফিনান্স কমিশন রিপোর্ট বার করে বলেছে মিউনিসিপ্যালিটি গালি হতে শুধু 17-18টা দপ্তর নয়, আরো পাওয়ার দিতে হবে, এমপাওয়ার করতে হবে, ক্ষমতাশালী করতে হবে। কারণ এটা ছাড়া কখনো সরকারের উন্নয়নের যে সুবিধাগুলো সেটা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। এইটা হচ্ছে বলা হয়েছে। এই হচ্ছে 16 ফিনান্স, লাস্ট ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশন। আমি যখন মেয়র ছিলাম তখন 14 ফিনান্স কমিশনে NK সিং চেয়ারম্যান ছিলেন, আমি তাকে মিট করেছিলাম। তাকে আমি বলেছিলাম পৌরসভাগুলিকে শুধু ডিপার্টমেন্টাল এম্পাওয়ার করলে হবে না, ফিনান্সিয়াল এম্পাওয়ার করতে হবে।
তাহলে আরো বেশি সোর্স অফ ইনকাম, রেভিনিউর যে সোর্স গুলো আছে সেটা আরো বেশি ট্রান্সফার করতে হবে টু দ্য হ্যান্ডস অফ দ্য মিউনিসিপ্যাল। তখন উনি বলেছিলেন, আমার সঙ্গে উনি আলাদাভাবে কথা বলতে চান, উনি আমার সঙ্গে টোটালি এগ্রি করলেন আর বলেন আপনার সঙ্গে আমি আলাদাভাবে কথা বলবো। কিন্তু আমাকে তারপরে উনি আর ডাকেননি, স্বাভাবিকভাবে কথা হয়নি। কিন্তু 16 ফিনান্স পরিষ্কার বলছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য মিউনিসিপ্যাল, এম্পাওয়ারমেন্ট অফ দ্য লোকাল সেক্টর। আপনারা যদি এই নোটিফিকেশনটা পড়েন, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, এটা পরিষ্কার হচ্ছে আনকনস্টিটিউশন। এটা তার এই অর্ডার করার আগে তাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হতো। এটা তার দরকার ছিল 12 শিডিউল থেকে এই যে 16 নম্বর ধারাটাকে তাহলে বাদ দিয়ে এটা টোটালি হেলথ ডিপার্টমেন্টের হাতে দিয়ে দেওয়া কথা ছিল, বা সরকারের হাতে ডিএম কে করা হচ্ছে, ইয়ে করা রেজিস্ট্রার অফ ইয়ে করা হচ্ছে ডিএম সেটা ট্রান্সফার করবে অন্যদের কাছে। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা দরকার। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা রাজ্যের সরকার কখনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারে? উইদাউট এনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আজকে একটা চিফ সেক্রেটারিকে দিয়ে রাজ্য সরকার এটা করিয়েছে। এটা কি ভাবছেন শুধুমাত্র দুর্নীতি ধরার জন্য করছে? কোথায় কি দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করেছে? না, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর। এর মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর। 27 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ যে বাদ গেছে শহর এবং গ্রাম মিলিয়ে, এই বাদটা যাতে নিশ্চিত হতে পারে, কোনোভাবেই তাদের আবেদনগুলো যাতে গ্রাহ্য করা না হয়, তাদের সমস্ত বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পুলিশের হাতে নিয়ে নেওয়া হয়েছে, এবং যেটা পরে চলে যাবে হচ্ছে ইলেকশন কমিশনের হাতে, এবং সেটাকে নিজেদের মতন ব্যবহার করে এই সমস্ত লাখ লাখ নামগুলির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য, এটাকে নিশ্চিত করার জন্য এটা করছে। আমার কাছে যা খবর যে সেন্সাস যেটা হচ্ছে, সেন্সাসকে আমরা এতদিন পর্যন্ত আমরা জেনে আসছিলাম সেন্সাস মানে কত ইনফরমেশন পাওয়া যায়, তথ্য পাওয়া যায়। এই সেন্সাসকেও কিন্তু এসআইআর এর সাথে ব্যবহার করার আশঙ্কা আছে। আমার প্রথম কথাটা হচ্ছে, সরকার কি এরকম একটা করতে পারেন? আমার দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কথাটা বললাম সংবিধান থেকে আমি পড়ে পড়ে শোনালাম। পঞ্চায়েতের প্রধানদের হাতে যে ক্ষমতা ছিল, কালকে অ্যামেন্ড করে সংবিধান রাজ্যের মনে রাখবেন অটোমেটিক কনস্টিটিউশনে যখন একবার কোনো কনস্টিটিউশনাল অ্যাক্ট যখন হয়, সেখানে কোনো রাজ্যের আইন বা রুলস বা রেগুলেশন এটা অ্যাকসেপ্টেবল হয় না। তখন তার ওভাররাইডিং অথরিটি থাকে কার? কনস্টিটিউশনাল অ্যাক্টে। কনস্টিটিউশনাল অ্যাক্ট কে বাইপাস করে একটা রুলস বা রাজ্যের একটা রুলস করে বা রেগুলেশনকে উদ্ধৃতি করে 69 সালের একটা দেখিয়ে তিনি কনস্টিটিউশনকে, সংবিধানকে বাইপাস করে পৌরসভার ক্ষমতা কেড়ে নিতে পারে না, তেমনি ভাবে পঞ্চায়েতেরও ক্ষমতা কেড়ে নিতে পারে। পঞ্চায়েতের প্রধানের কাছে নাকি চিফ সেক্রেটারি দেখছিলাম উনি প্রেস কনফারেন্স করছিলেন, মিডিয়ার কাছে বলছেন, কি বলছিলেন না, রাজনৈতিক নেতারা সব দুর্নীতিগ্রস্ত আর আমলাতন্ত্রটা সব ভালো। গণতন্ত্রের বিকল্প কখনো আমলাতন্ত্র হতে পারে। দুর্নীতিগ্রস্ত যারা, জনগণ তাদের শাস্তি দিয়েছে, প্রশাসনিক ভাবে আরো যা শাস্তি দেওয়ার আপনারা দিন, কিন্তু তার মানে পঞ্চায়েত প্রধানের ক্ষমতা কেড়ে নেবেন, পৌরসভা কর্পোরেশন বা মেয়রদের ক্ষমতা কেড়ে নেবেন, এটা কখনোই হতে পারে না। আমরা যে আইনটা তৈরি করেছিলাম, কর্পোরেশনে মেয়র কে থাকবে, কোন পার্টির থাকবে, চেয়ারম্যান কোন পার্টির থাকবে, এটা দেখে আমরা এটা আইনটা করিনি, সবার জন্য করেছিলাম। আমি যে আইনটা তৈরি করেছিলাম
সেই আইনের সুবিধা কিন্তু ফিরাদ হাকিমও পেয়েছে, তৃণমূল কংগ্রেস। বিকাশ ভট্টাচার্য যখন মেয়র ছিলেন তিনিও পেয়েছেন। আবার শোভন, কি নাম, শোভন চট্টোপাধ্যায়, হ্যাঁ শোভন চট্টোপাধ্যায় যখন ছিল মেয়র তখনও তা পেয়েছে। এখানে যখন আমি যে আইন করেছিলাম, শিলিগুড়ি কর্পোরেশনের যে আইন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট, মেয়রের ক্ষমতাটা যেমনি বিকাশ ঘোষ যেভাবে এনজয় করেছে, নুরুল ইসলাম যেভাবে এনজয় করেছে, একই রকম ভাবে গঙ্গোত্রী দত্ত তাই এনজয় করেছে, গৌতম দেব একই এনজয় করেছে, আমিও কিন্তু মেয়র ছিলাম তখন একই ক্ষমতা এনজয়, কিন্তু আমাকে এনজয় করতে দেওয়া হয়নি, আটকানো হয়েছিল, কিন্তু সেটা পারেনি আসলে। আমি হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা আন্দোলন করে লড়াই করে সেই ক্ষমতাটাকে রক্ষা করেছি। ফিনান্স কমিশনের টাকা বলা আছে কনস্টিটিউশনে, এখানে বলা আছে, এই এটার মধ্যেও বলা আছে, এই যে লোকাল বডি গ্র্যান্টস সমস্তর মধ্যে, আমি 15 ফিনান্স কমিশন, সব ফিনান্স কমিশনের যে রিপোর্ট, আমি এটা আনিয়েছি কালকে একটা জায়গা থেকে, তাতে পরিষ্কার বলা আছে, কি বলা আছে, স্পেসিফিক সাবজেক্ট যেটা মিউনিসিপ্যালিটি হাতে দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট নয়, আরো বেশি সাবজেক্ট দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেখানে আজকে আমরা দেখছি সেই অধিকারটা পঞ্চায়েতের ক্ষেত্রেও কেড়ে নেওয়া হলো, পৌরসভার ক্ষেত্রে কেড়ে নেওয়া হলো, সংবিধান সংশোধন না করে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। কে চোর, চোরকে ধরো, কে না করেছে? চিফ সেক্রেটারি বলে দিলেন রাজনীতি যারা করে তারা সব দুর্নীতিগ্রস্ত, আর আমলারা সব ভালো। আমি আমলাদের চিনি না, আমার থেকে কে যে 20 বছর আমি মন্ত্রী ছিলাম, 6 বছর আমি মেয়র ছিলাম, তারপরে আমি বিধায়ক ছিলাম, আমি চিনি না এই আইএস আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসারদের চিনি না? আপনারা চেনেন না? ওই প্রশান্ত বর্মনকে, আরো নাম বললে আমি এখন তো অনেক আপনারা ইয়ে করবেন, চিনি না এদের আইএস। কোন দুর্নীতি তৃণমূল সরকার করতে পারত যদি এই আইএস আইপিএস অফিসারদের যদি পুরো যদি মদত না থাকতো, যদি ওই ডিজির মদত শেষ দিন পর্যন্ত না থাকতো, তার রিটায়ার হওয়ার পর যিনি এমপি হয়েছে রাজ্যসভার, যাকে করা হয়েছে, তাহলে কখনোই কিন্তু ডেমোক্রেসির বিকল্প কখনো আমলাতন্ত্র না, গণতন্ত্রের বিকল্প কখনো আমলাতন্ত্র না। গণতন্ত্রের বিকল্প হচ্ছে জনগণের হাতে আরো ক্ষমতা। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি, ওয়ার্ড কমিটিগুলি করা পার্টিসিপেটরি ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন নয়, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের কথা আমরা বলেছিলাম আমাদের আইন। আমি সেই আইন তৈরি করার সময় ছিলাম। এই জন্য আমি দ্বিতীয় কথাটা হচ্ছে এইটাই, এম্পাওয়ারমেন্ট চাই। কোন পার্টি, কোন পার্টির মেয়র হবে এটা বড় কথা না। পৌরসভা হচ্ছে, পঞ্চায়েত হচ্ছে একটা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট। কনস্টিটিউশনের আপনারা যদি পড়েন, এটা কনস্টিটিউশনের এই যে লেখা আছে 243D, এটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে পঞ্চায়েত মিনস কি। পঞ্চায়েত মিনস অ্যান ইনস্টিটিউশন by whatever name called of self-government constituted under Article 243B for the rural areas. এবার বলেছে 243P definition, 243E তে মিউনিসিপ্যালিটি কি বলেছে, মিউনিসিপ্যালিটি মিনস an institution of self-government constituted under Article 243Q. আন্ডার 243Q যেগুলি তৈরি করা হয় সেগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি। তারপরে কি বলেছে, আর্টিকেল 243G তে পঞ্চায়েতের ক্ষমতা সম্পর্কে 28টা দপ্তর বলা আছে 11 শিডিউলে। এখানে কি বলে, 243G ফর পঞ্চায়েত পাওয়ার্স, অথরিটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত, 11 শিডিউল, 29 সাবজেক্ট। আর্টিকেল 243W ফর মিউনিসিপ্যালিটিস, এই ফর মিউনিসিপ্যালিটিস ইউএলবি, এটা কি বলেছে, এইটা বলেছে পাওয়ার্স, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটি, 18 সাবজেক্ট।
তাই এম্পাওয়ারমেন্ট আরো চাই, আমরা জনগণের হাতে ক্ষমতা চাই, আমলার হাতে ক্ষমতা চাই না। জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি কিছু অন্যায় করে, যতগুলো দুর্নীতি হয়েছে, যত যা চলছে, এ তো 15 বছরে তৃণমূল কংগ্রেসের 15 বছর, 34 বছর আমরা সরকার চালিয়েছি। পঞ্চায়েতের হাতে ক্ষমতা ছাড়া দেশব্যাপী প্রশংসিত হয়েছে, এমনকি সেটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে পর্যন্ত সেটা উল্লেখ হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং ভূমি সংস্কারের বিষয়ে। এইটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এইটাকে একটা আমলাতান্ত্রিক সংস্থাতে পরিণত, অফিসারদের হাতে ক্ষমতা আছে। কোনো অফিসার দুর্নীতি মুক্ত আমি বিশ্বাস করি না, উনি যতই বলেন না কেন। উনিও খুব ভালো করে জানেন, চিফ সেক্রেটারি যতই বলেন। আমি তো আইন তৈরি করেছিলাম। আইন এই যে আমি যে পড়ে শোনালাম, ওর যে চিঠিটা, যে আমি যে চিঠিটা পড়ে শোনালাম, এটা টোটালি কনস্টিটিউশনকে ভায়োলেট করা হয়েছে। কারণটা হচ্ছে পৌরসভা পঞ্চায়েতের যে কোনো আইন বা যে কোনো স্টেপ নিতেই করে কনস্টিটিউশনের 11 শিডিউল, 12 শিডিউল এবং সংবিধানের আর্টিকেল 243 এটার সঙ্গে সামঞ্জস্য রেখে ইন কোঅর্ডিনেশন উইথ দা, মানে এই 73 এবং 74তম সংবিধান সংশোধনকে সামনে রেখে এটা করতে হবে। আমি না, এইটা ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমি বলছি তা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। এটা যারা উকিলরা আছেন, আমি তো তার না, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, ধরুন এসে গেছে এখানটায়, কিছু কথা আছে বলবে, কিন্তু আমরা চাই এইভাবে পৌরসভা এবং পঞ্চায়েতের ক্ষমতা কেড়ে নেওয়ার যে চেষ্টা আজকে প্রত্যেকটি ক্ষেত্রে বিচার ব্যবস্থার ওপরে কোনো মানুষের নিজের বিচার পাওয়ার আইনগতভাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, ঠিক একই রকম ভাবে সাংবিধানিক যে ক্ষমতাগুলো সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করে পৌরসভা পঞ্চায়েতকে নিছক একটা সরকারি সংস্থাতে পরিণত করছে। মিউনিসিপ্যালিটিস এন্ড দ্য পঞ্চায়েত, এইটা শুধুমাত্র কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট নয়, মনে রাখতে হবে। ইট ইজ এ লোকাল সেলফ গভর্নমেন্ট, থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, তৃতীয় স্তরের সরকারের। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখছি। আমি জানি না তারা কতটা, একজন অফিসাররা কিছু বলে গেলেন আর মুখ্যমন্ত্রী, আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী, তিনি সেটা পুরোপুরি সম্মতি দিয়ে দিলেন। খতিয়ে দেখলেন না আইনটা কি আছে, কনস্টিটিউশনটা কি লেখা আছে, চেষ্টা করলেন না জানবার বুঝবার, কেড়ে নিলেন। কে কোথায় দুর্নীতি, তা তো বলছে দুর্নীতির। আমি আবার বলছি, দুর্নীতিকে ধরা তাদের উদ্দেশ্যই না। দুর্নীতিকে ধরায় যদি তাদের উদ্দেশ্য হতো, তাহলে ওই 60-65টা তৃণমূল কংগ্রেস এমএলএদের নিয়ে ওখানে গিয়ে তাদের প্রশংসা করছেন। ওখানে কালকে ফিরাদ আদমি দেখলাম, ওকেই প্রশংসা করছেন এই সরকারে, বিজেপি সরকার, দেখলাম তো সেটা। কিন্তু সেটা তো উদ্দেশ্য না। আমি প্রথমেই বলেছি, উদ্দেশ্যটা হচ্ছে এসআইআর। এসআইআর এ যাদের নাম, যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম যে স্থায়ীভাবে বাদ দিতে হবে। কেন মানবো সেটা আমরা? এইটাই হচ্ছে আমার কথা। আপনাদের যদি কিছু পরে থাকে বলবে কিছু আমার এই বিষয়টা না, এইটাই ব্যাপারটা একটু অভিজ্ঞতা। আমি একটা অভিজ্ঞতা, নুরুলের একটা কথা বলছি। আমি যখন মেয়র ছিলাম, দেখবেন এখন যেটা হয়েছে না, এই 15 বছর তৃণমূল কংগ্রেসের আমলে যেটা দেখবেন বিজেপি সেটাকে অনুসরণ করছে। কি অনুসরণ করছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এসডিডি এর চেয়ারম্যান হচ্ছে ফর ডেভেলপমেন্ট না। এই যে 16 ফিনান্স কমিশন বলেছে, ওই জায়গায় থাকবে কারা? জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। তাদেরকে থাকতে হবে পুরোপুরি দায়বদ্ধ টু দ্য ইউএলবি। আমি যখন মেয়র ছিলাম তখন ও প্রশ্নটা তুলেছিল। দেখবেন একটা ল্যান্ডের কি বলে এটাকে, হ্যাঁ এলইউসিসি বলে, তার টাকাটা এসডিডি নিবে, এই প্রাপ্য হচ্ছে পুরোপুরি হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। এটা তখন
দিয়ে দেওয়া হয়েছিল ওদের কাছে, নিয়ে নেওয়া হয়েছিল। আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করবো এই দাবিটা করেছিল।